আপনার দুই দল যদি মারামারি করতো করতো, কিন্তু সংসদগুলো তো তখন শক্তিশালী ছিল, নির্বাচনটা তো অন্ততপক্ষে ঠিকভাবে হয়েছিল, সংসদের মধ্যে একটা ভারসাম্য ছিল। এই 111 এসে সবকিছু ধ্বংস করে দিল। দুটোকে কি, কোন কর্মকর্তার ওয়াইফের অ্যাকাউন্টে নাকি 150 কোটি টাকা পাওয়া গেছে, সে হয়তো বেতন পায় 40,000 টাকা, 45,000 টাকা বা 50,000 টাকা। 150 কোটি টাকা কি যাতা ব্যাপার? ধরনের বেনজিরের সমস্ত জিনিস করতে মানে এত সম্পদ করলো কেমনে? তার নামে বেনামে, তার নামে এবং স্ত্রীর নামে স্থাবর অস্থাবর 119টা সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 4টা হচ্ছে গুলশানের ফ্ল্যাট। সারোয়ার আর আমি বনানীতে থাকি, সারোয়ার বলুক গুলশানের ফ্ল্যাটের এক একটা দাম কত, 2,000 স্কোয়ার ফিটের 8 থেকে 10 কোটি বা 7 কোটি টাকা। উনি বেতন পেয়েছেন কত, পেনশন পেয়েছেন কত, কত টাকা ইনকাম করেছেন? তো এগুলো তো করতে আমলাদেরকে। আপনারা যদি দ্বিতীয় মহাযুদ্ধ এবং তার আগে জার্মানির নাৎসি পার্টির ইতিহাস পড়েন, রাইজ এন্ড ফল অফ থার্ড রেইখ, হেনরি শেডারের লেখা, আপনারা পড়েন দেখেন, সেখানে কি হয়েছে? ওই একই পার্টির লোকরে, ওই নেতাকে আরেক নেতা করে শেষ করেছে, ওকে আরেক গেস্টাপো আরেকজনকে শেষ করেছে, সে তাকে শেষ করেছে, খালি ক্ষমতা কে কার পথটা ধরে রাখবে, কে কত উপরে উঠবে এরকম ভাবে এই করার জন্য। এবং হিটলার মজা পেত, সে এগুলো উপভোগ করত, সে একজনকে আরেকজনের পিছনে লাগিয়ে। এখন গণতন্ত্রটা রাজনীতিবিদরা আমি বলবো খায়নি। এটা 111 আমাদের দেশটার যে ক্ষতি করে দিয়ে গেছে, আমি মনে হয় না আমাদের জীবদ্দশায় আর এই ক্ষতির থেকে আমরা বেরোতে পারবো। আমাদের যে কত রাজনৈতিক চরিত্র ছিল, এই যে আওয়ামী লীগ আর বিএনপি, আমরা আমরা ধরেন এক দল আরেক দলের সাথে মারামারি করে, দা কুমড়া সম্পর্ক, ঠিক আছে। প্রতিটা দেশেই দ্বিমেরু এরকম সিস্টেম থাকে, যে ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, আমেরিকায় ডেমোক্রেটিক পার্টি, আপনার রিপাবলিকান পার্টি, এরকম থাকবেই। ভারতে যেমন কংগ্রেস বিজেপি এরকম থাকবে। আপনি 111 হওয়ার আগের প্রেক্ষাপটটা দেখেন। আমি সাংবাদিকতা করতে গিয়ে রিপোর্টার হিসেবে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি একটা অনুষ্ঠানে যে খন্দকার দেলোয়ার হোসেনকে নিজে খাবার তুলে দিচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত, অথচ ওনারা সংসদে চিল্লাচিল্লি করতেন একজন আরেকজনের বিরুদ্ধে। আমি আমি নিজে দেখেছি, আমি নিজে মানে মানে অ্যাসাইনমেন্ট কভার করতে গিয়েছি একটা সেমিনারে, সেখানে আলোচক ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, তখন মন্ত্রী, আর একদিকে তোফায়েল আহমেদ। দুজনকে ধুয়ে ফেললেন আলোচনা করে, মানে যা তা মানে বলে টলে আলোচনা শেষ করলেন। তারপরে যখন চা চক্র চলছে, চা বিরতি, দুজন গিয়ে হাত মিলিয়ে কোলাকুলি করে কি অবস্থা আলাপ, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তারা দুজনের কি খোঁজ খবর নিচ্ছেন। এই পরিবেশগুলো তো ছিল। আপনি রাজনীতিকে তো আমাদের দেশে ঠিকভাবে চলতে দেওয়া হয়নি। আপনার দুই দল যদি মারামারি করতো করতো, কিন্তু সংসদগুলো তো তখন শক্তিশালী ছিল, নির্বাচনটা তো অন্ততপক্ষে ঠিকভাবে হয়েছিল, সংসদের মধ্যে একটা ভারসাম্য ছিল। এই 111 এসে সবকিছু ধ্বংস করে দিল। তারপরে তাদের কি খায়েশ হলো, তারা আবার চলে গেল আরেকটা দেশের নির্দেশনায়, তারা একটা জিনিস ঘটিয়ে তারা চলে গেল। তারা এখন নিজেদেরও কোনো অস্তিত্ব নাই, একটার অস্তিত্ব নাই, দুই একজন আছে, তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে আছে, তাদের মানে চুপচাপ থাকে, জীবনযাপন করে, কিন্তু তাদের আওয়ামী লীগের সাথে সখ্যতা করে চলছে। এখন আওয়ামী লীগ তো, আমি আওয়ামী লীগেরও দোষ দিই নাই, কারণ আওয়ামী লীগ দেখছে এটা তো মজা, আমাকে কেউ প্লেটে করে খাবার তুলে কেক তৈরি করে দিয়ে গেছে, সে খাবে না কেন? যদি বিএনপি কে ধ্বংস করে সে সারা জীবন সবসময় কেক তুলে খেতে পারে, সে করবে না কেন? আগে তো এটা ছিল না। কিন্তু যেটা ক্ষতি হবে, আপনি যদি এই সাংবিধানিক অধিকারগুলোকে নষ্ট করতে থাকেন অব্যাহতভাবে, আপনি যদি ভিন্ন মতকে দমন করতে থাকেন, মানবাধিকার হরণ করতে থাকেন, আপনার বিভিন্ন জায়গায় যদি আমাদের কর্মকর্তাদের, সেটা সেনাবাহিনী হোক পুলিশ হোক, তাদেরকে যদি এরকম বিতর্কিত কাজে আপনি নিয়োগ করতে থাকেন এবং এগুলো চলতে থাকে, তাহলে আপনি যতই অস্বীকার করুন যে না এগুলো মিথ্যা, উন্নয়ন বিরোধী, কিন্তু এগুলোর এক সময় রেশ হবে কি, সমস্ত সিস্টেম গুলো ভেঙে পড়বে। সেই সিস্টেম, আজকে আওয়ামী লীগের দিকে তাকান, আওয়ামী লীগ কি নিজে দেশ চালাচ্ছে বলে আপনার মনে হয় যে রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে? তাহলে যদি দেশ চলে, তো আনারের এই ঘটনা ঘটে কিভাবে? আপনি এই ধরনের বেনজিরের সমস্ত জিনিস করতে মানে এত সম্পদ করলো কেমনে? তার নামে বেনামে, তার নামে এবং স্ত্রীর নামে স্থাবর অস্থাবর 119টা সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 4টা হচ্ছে গুলশানের ফ্ল্যাট। সারোয়ার আর আমি বনানীতে থাকি, সারোয়ার বলুক গুলশানের ফ্ল্যাটের এক একটা দাম কত, 2,000 স্কোয়ার ফিটের 8 থেকে 10 কোটি বা 7 কোটি টাকা। উনি বেতন পেয়েছেন কত, পেনশন পেয়েছেন কত, কত টাকা ইনকাম করেছেন? তো এগুলো তো করতে আমলাদেরকে করতে দেওয়া হচ্ছে। আজকে তো বলা হয় যে পুরো দেশটা চালাচ্ছে একটা, ধরেন ডিপ স্টেট থিওরি বা আমলাতন্ত্ররা দেশ চালাচ্ছে, রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে না। এখন রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে আমলারা, দেশ চালাচ্ছে মানে পাশের একটি দেশ চালাচ্ছে পাশের একটি বাহিনী। তো আমরা আসলে মানে দেশের মানুষ কি করবে? দেশের মানুষ কি জিম্মি হয়ে থাকবে? এই যে
পাশের দেশের একটি বাহিনীর কাছে দেশের মানুষ আমাদের কাছে কেন কেন দেশের মানুষ কি আপনি আমি বলি বাংলাদেশের টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? নারী শিক্ষার উন্নয়ন, স্যানিটেশন, সুপেয় পানি, এগুলোর উন্নয়ন কখন হয়েছে? আমি যদিও আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু আমারও একটা আদর্শ আছে। আমি বলছি কখন হয়েছে? 1991 সালের পর থেকে এগুলো বাংলাদেশে হয়েছে, যখন বাংলাদেশে গণতন্ত্র ছিল। নারীদের শিক্ষার জন্য একসময় বেগম খালেদা জিয়া কি করেছেন? উনি মানে ফি মাফ করে দিয়েছেন, উল্টা টাকা দিয়েছেন। এইভাবে বাংলাদেশের নারী শিক্ষা আগায়। আপনি বাংলাদেশের আজকে সুপেয় পানি পানের হার দেখেন ইন্ডিয়া পাকিস্তানের থেকে উপরে। আপনি স্যানিটেশনের শৌচাগারের অবস্থা দেখেন বাংলাদেশের অবস্থান ইন্ডিয়া পাকিস্তানের থেকে উপরে। আমরা এগুলো কিভাবে অর্জন করেছি? 91 সালের পর থেকে যখন আমাদের দেশে গণতন্ত্র এসছে, তারপরে আমরা এই টেকসই উন্নয়নের গুলোর দিকে গিয়েছি। কিন্তু আমাদের মানুষ, আমাদের বেশিরভাগ মানুষ আসলে এগুলোর দিকে নজর দেয় না। তাদের হচ্ছে কিভাবে, তারা হচ্ছে চাকচিক্য, কোন জায়গা থেকে একটা ধামাকা পেলো, এই সমস্ত জিনিস বেশিরভাগ মানুষ পছন্দ করে। আমি দেখেছি সাংবাদিকতা করে, আমি গ্রামে গঞ্জে ঘুরে বড় হয়েছি, আমি দেখেছি তারা এগুলোতে পছন্দ করে। গ্রামের মধ্যে একটা টাউট রাজনীতিবিদ থাকবে, বাটপার থাকবে, তাকে 500 টাকা দিবে, সে খুব খুশি একটা ইলিশ মাছ কিনে বাড়িতে চলে যাচ্ছে। সে চিন্তা করছে না কি ক্ষতি করছে। গ্রামের মধ্যে একটা কাজ হবে, একটা ব্রিজ হবে 2 কোটি টাকার, টেন্ডারবাজি করবে, সেখান থেকে কিছু টাকা পাবে, ওই নেতার 5 মাস খাটবে, সেখান থেকে সে খুব খুশি। এটা সব এই জিনিসগুলো হয়েছে। এবং আপনি 111 যখন হয়েছে, এই দেশের সাধারণ মানুষ সেটাকে স্বাগত জানিয়েছে। কেন জানিয়েছে? 2 দল ধ্বংস করে দাও। আরে বোকার দল, 2 দল ধ্বংস করলে তোমরা একটাও থাকবা না, সেটা এখন তোমরা দেখতেছো। আপনি বলবেন আমি সাধারণ মানুষকে দোষ দিচ্ছি? না, আমিও দোষী এটার জন্য। আমি আমরাও সাংবাদিক হিসেবে দোষী। আমরাও কেউ রুখে দাঁড়াইনি, আমরা রুখে দাঁড়াতে পারি না। আমরা সব বর্ডার লেকে প্রবাহে গিয়েছি। একটা দেশে যে গণতন্ত্র থাকতে গেলে দীর্ঘ সময় লাগে, সেটা প্রতিষ্ঠিত হতে গেলে একটা সুষ্ঠু প্রক্রিয়া লাগে, এই সাংবিধানিক বিষয়টাকে একটা পর্যায়ে নিয়ে আসতে, সেটাকে আমরা সবাই ভুলে গিয়েছি। আমাদের তখন এই যে মানুষজন 10 টাকা সে চাল খাবে, ভোট দিয়েছে, ভোট দেয় নাই, এখন 10 টাকা সে চাল খাক, অসুবিধা কি? আপনি লক্ষ্য করবেন, ওই যে মির্জাফরের কথায় আবার আসি, আপনি দেখবেন বহু মানুষকে ইতিহাসে পড়ানো হয়েছে সিরাজউদ্দৌলা দুশ্চরিত্র, সিরাজউদ্দৌলা শাসক শাসক ভালো ছিল না। বহু মানুষ এগুলো বলে বেড়ায়, এখনো বলে বেড়ায়, বিশ্বাস করে। আপনি এখনো এই সাধারণ মানুষ, এখন নাইলে এই যে যারা এখন একটু কষ্ট পাচ্ছে, তাদের মনের মধ্যে হচ্ছে যে এরকম এরকম হচ্ছে কেন? তারা কতটুকু বা দায়িত্ব, আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি সাংবাদিক হিসাবে? এই যে আমরা আইনজীবী হিসাবে আমরা কতজন কতটুকু দায়িত্ব পালন করি? আপনি বলবেন যে ভয়ে করা যায় না, হ্যাঁ সেটা একটা ব্যাপার হচ্ছে, কিন্তু 111 পরে আমরা যে কাজগুলো করেছি সেগুলোকে কিভাবে দেখবেন? আমি ইন প্রোটেস্ট 2007 সালে দৈনিক আমার দেশ থেকে আমি যখন দেখলাম বারবার গোয়েন্দা সংস্থা রিপোর্ট করার জন্য ডেকে নিয়ে যায়, আমি চলে এসেছি, কিন্তু মানে চুপ থাকতে হয়েছে। আমরা তো চুপই দেখেছি, আমরা তো সাধারণ মানুষ চুপ তো দেখেছি যে না, 2 দল শেষ হয়ে যাবে, দুধের নহর বয়ে যাবে, আমরা কেন মেনেছি? আপনি গাছের গোড়া কেটে দিয়েছেন, এখন আগায় কি পাতা থাকবে? থাকবে না। এটার ফল অনেকদিন, এটার ভোগ করতে হবে, কুফল ভোগ করতে হবে। আপনার এখন যেমন দেখতে পাচ্ছেন যে একটা একটা করে ওই যে তসবির দানা পড়া শুরু হয়েছে, এক একটা কাহিনী জানা শুরু হয়েছে। যেমন এই যে সার্ভার বললো যে কি কোন দুটোকে কি কোন কর্মকর্তার ওয়াইফের অ্যাকাউন্টে নাকি 150 কোটি টাকা পাওয়া গেছে, সে হয়তো বেতন পায় 40,000 টাকা, 45,000 টাকা বা 50,000 টাকা। 150 কোটি টাকা কি জাতা ব্যাপার? হ্যাঁ, তো তারা পাওয়া গেছে, মানে এরকম শত হয়তো আপনারা হাজার শুনতে কোটি টাকা থাকবেন, ছাড়া তো এখন চলতেই থাকবে। শোনা যায় না। শত হাজার কোটি টাকা ছাড়া হ্যাঁ, তো এখন থাকবে না। শোনাই যায় না। এখন কথাটা হচ্ছে যে আমরা শুধুমাত্র সেনাবাহিনীকে নিয়েই কথা বলছি কেন? আপনি সংবিধান বা এই যে যারা এই সময় তখন যারা 111 করতে উস্কানি দিয়েছে, সিপিডি, আপনার এই সুশীল সমাজ, আমাদের এই কথিত মানে এই মানে কথিত সুশাসনের দাবিদার কতগুলো মানে বাটপার, সুশীল সমাজ। তাদেরকে আমরা কিছু বলছি না? তারা তো গাছের গোড়াটা কেটে দিয়ে গেছে। আপনি একটা সিনারিও চিন্তা করেন যে তখন যদি এই কাজটা না হতো, আওয়ামী লীগ বিএনপি যতই, আমি অনেক কিছু ঘটনা তখনকার জানি, যে কিভাবে আওয়ামী লীগকেও আবার বলা হয়েছে যে না আপনারা নির্বাচনে আসবেন না। জেনারেল এরশাদকে মানে রীতিমতো তদানীন্তন গোয়েন্দা সংস্থার এই যে কর্মকর্তারা, আমি নাম বলছি না, তারা বাসায় গিয়ে দেখা করে বলেছেন আপনি স্যার কোনো মতে নির্বাচনে যাবেন না, আমরা দেখছি কি করা যায়। কেন করেছেন এগুলি? এগুলি করে করে ভিতর থেকে কি করে সবকিছু শেষ করে দিয়েছে। তখন যদি আমরা কোনোভাবে একটা নির্বাচন ঠিক মতো করতে পারতাম, ধরেন নির্বাচনে তো সবকিছু 100 ভাগ ঠিক হয় না, ভুল ভ্রান্তি হয়, কারচুপি হয়, কিন্তু আস্তে আস্তে ডেমোক্রেসিটা, গণতন্ত্রটা যদি প্রাতিষ্ঠানিক ভিত্তি পেতে পারতো তখন আমাদের দেশে,
তখন যদি আওয়ামী লীগও আসতো দেখতেন বিএনপি হয়তো কি 100-120টা আসন নিয়ে থাকতো। আবার এখনকার কথাই আপনি ধরেন যে নির্বাচন যদি এত যে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো গত বছর বলছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করেন, একটা সুষ্ঠু নির্বাচন যদি আমরা করতাম তাহলে আমি মনে করি যে আমাদের দেশটা বেঁচে যেত। এটি সুষ্ঠু নির্বাচন করে যদি আমরা 60 ভাগও সুষ্ঠু নির্বাচন করতাম, রাজনৈতিক যে সাংগঠনিক ক্ষমতা আছে, সাংগঠনিক ভিত্তি আছে, তাতে হয়তো আওয়ামী লীগ ভালোই করতো, অনেক ভালো করতো, তারা হয়তো জিতেও যেতে পারতো। বিএনপি নিলে 100-110টা আসন পেত। অসুবিধা কি ছিল? দেশে তো একটা ভারসাম্য থাকতো। কিন্তু ওই যে কতগুলো আমলা, আমার নিজস্ব বিশ্লেষণ এটা, সামরিক বেসামরিক পর্যায়ের কতগুলো আমলা আছে, তারা চায় যে সংসদটা সবসময় ঝুলন্ত থাকুক, দুর্বল থাকুক, যাতে তারা সব জায়গায় মাতবরিটা করতে পারে। তারা এই রাজনীতিবিদরা যখন দুর্বল সংসদের মধ্যে থাকে, সরকারটা দুর্বল থাকে, রাজনীতিবিদরা সবসময় ভয়ের মধ্যে থাকে, তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। একটা রিপোর্ট বানায় নিয়ে গেল, আপনার তো জীবন নাশের আশঙ্কা দেখা দিয়েছে, আপনার তো এইখান থেকে ক্ষমতা চলিয়া যাইবার জন্য ওই বাসায় ষড়যন্ত্র হইতেছে। সারোয়ার তো আজকে এই কথা টেলিভিশনে বলিয়া আপনাকে ক্ষমতা থেকে ফালাইয়া দিতেছে। সুতরাং এরকম করে করে আপনি 3-4 জায়গা থেকে বলবেন, কান ভারী হয়ে যাবে, উনি ভয় পাইয়া যাবে, তখন এদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তখন এরা সুন্দর করে চুরি বাটপারি করে, মানবাধিকার লঙ্ঘন করে, সবকিছু করে, দেশের এরকম অবস্থা হয়। এখন জি। এটার থেকে মুক্তির উপায় হচ্ছে রাজনীতিবিদরা যদি নিজেদের স্বার্থটা নিজেরা বসে। বিএনপি কে ধ্বংস করলে আওয়ামী লীগের কোনো লাভ নাই, আওয়ামী লীগকে ধ্বংস করলেও বিএনপির ধ্বংস কোনো লাভ করলে নাই, বিএনপির লাভ নেই। দুটাকেই থাকতে জি। হবে।